আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ হোসেন পড়ান। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজ ওয়ান্স আমি আসলে সলভ করবো না, যদিও একাডেমিক এটা ক্যামব্রিজ 17 থেকে নেয়, হ্যাঁ। সো আমি এটা সলভ করবো না, তবে আপনাদেরকে দেখাবো কী করে পড়তে হবে, কীভাবে পড়লে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। আমি স্কিলের কথাবার্তা বলতেই পছন্দ করি, স্কিল নিয়ে কাজ করি। আপনাদের স্কিল কীভাবে বাড়ানো যায়, একটা লং সেন্টেন্স কীভাবে অর্থ দেবেন, আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্স, এছাড়া প্রত্যেকটা বিষয়ের গ্রামার নিয়েও আমি আলোচনা করব। এভাবে পড়লে আপনার ইমপ্রুভমেন্ট আসবে, এটা নিশ্চিত থাকেন। টেস্ট দিলে বা আমি সলভ করে দিলে বা কেউ সলভ করলে সারাদিন টেস্ট দিলেও আপনার যে স্কোর সেই স্কোরই থাকবে, কখনো ইমপ্রুভ হবে না। যারা স্কিল নিয়ে কাজ করে তাদেরকে ফলো করবেন। আমি না, হাতে গোনা কয়েকজন আছেন যারা এক্সপার্ট আছেন, যারা আইএলটিএস ইনস্ট্রাক্টর এমন আছেন যে এগুলো ভেঙে ভেঙে পড়ান বা বুঝান, তাদেরকে ফলো করবেন কাইন্ডলি। তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার ইমপ্রুভ হবেই ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা দেখে নিই টাইটেলটা। তো অনেক সময় টাইটেল যদি ক্লিয়ার না হয় তাহলে সাবটাইটেল থাকে, সাবটাইটেল পড়লে বোঝা যায় টপিকটা কী নিয়ে লেখা। তো আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে এটা ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন রেলওয়ে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, মাটির নিচে যে রেলওয়ে আছে না, ওইটা লন্ডনের, ওইটার ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে এই প্যাসেজগুলোতে, এই প্যাসেজটাতে। ঠিক আছে, কিছু প্যারাগ্রাফ আছে, তো আমরা একটা প্যারাগ্রাফকে প্রথমে এক্সপ্লেন করি। দেখেন কিভাবে, যে এই যে ইন দিয়ে সেন্টেন্স, আচ্ছা, কোনো একটা সেন্টেন্সের যদি অর্থ দিতে হয় তাহলে প্রথমে কোন কাজটা করতে হয় সেটা আগে বলি। প্রথমে একটু মাথায় রাখবেন, যদি কোনো একটা সেন্টেন্সের দেখতে পান যে একাধিক ভার্ব আছে, তবে ভার্বগুলোকে আগে চিহ্নিত করবেন। যেমন এখানে বিকেম আছে আমার ভার্ব, এখানে আছে গ্রিউ ভার্ব, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমার ভার্ব। মেইন ভার্বটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে, ফাইনাল ভার্বটা খুঁজে বের করবেন, ঠিক আছে। সো এরপরে দেখবেন সাবজেক্ট কোনটা। এই সাবজেক্টের ভার্ব হচ্ছে, এই ভার্বের গ্রিউয়ের ভার্ব সাবজেক্ট হচ্ছে এই যে এই অংশটা, তাই না। এই গ্রিউয়ের হচ্ছে লন্ডন পপুলেশন, মনে হয় লাল করলে দেখা যাবে, ওকে। এই লন্ডন পপুলেশন হচ্ছে আমার সাবজেক্ট, এরপর লন্ডন পপুলেশন, এরপরে সেন্ট্রাল এরিয়া হচ্ছে এটার সাবজেক্ট। কথা বুঝতে পারছেন? সো সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাইলে বাদ বাকিটা আপনি অটোমেটিকলি পারবেন, ঠিক আছে। দেখেন, আর বাকিটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজগুলোকে চিনতে হবে। প্রিপোজিশন থেকে নিয়ে একেবারে আরেক প্রিপোজিশনের আগ পর্যন্ত পড়তে থাকবেন বা শেষ পর্যন্ত পড়তে থাকবেন, দেখবেন মোটামুটি ফ্রেজ আকারে বলতে পারতেছেন। এই যে প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নাই। যদি আপনাকে জিজ্ঞেস করতাম যে সাবজেক্ট কোনটা, তাহলে আপনাকে বলতে হতো যে সাবজেক্ট ওয়ার্ড মূলত পপুলেশন। সো পপুলেশনের আগে লন্ডনস আছে, এই পুরোটাকেই ধরতে পারেন সাবজেক্ট ওয়ার্ডস, সাবজেক্ট, ঠিক আছে। লন্ডনস পপুলেশন, লন্ডনের জনসংখ্যা। এখানে আসেন, এই অংশটাকে ফ্রেজ বলে। এটাকে কি বলে? ফ্রেজ বলে। একের অধিক ওয়ার্ডস, একাধিক ওয়ার্ডস একত্রিত হয়ে যদি একটা অর্থ দেয়, সেক্ষেত্রে আপনার ওইটাকে ফ্রেজ বলতে পারে, ঠিক আছে। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য আছে। ক্লজে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকে, কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব নেই, সরাসরি কয়েকটা ওয়ার্ড। ফ্রেজের অর্থই আসলে শব্দগুচ্ছ, ফ্রেজের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, আর ক্লজের অর্থ হচ্ছে বাক্যাংশ। যেমন এটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ কমার আগ পর্যন্ত, এরপরে এন দিয়ে যেটা যুক্ত করছে এটা আর একটা ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ। কারণ এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, এখানেও দেখেন লাল আর হলুদ, এখানেও একটা সাবজেক্ট ভার্ব আছে, এবং এন দ্বারা যুক্ত হয়েছে, এটাকে এন দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই জন্য দুইটা প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি থাকলে, হ্যাঁ, আসলে কমার পরে যদি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এরকম থাকে, তাহলে এটাকে আমরা ধরি কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো। সো আমরা শিখলাম এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা পড়তেছি, এবং এটার টেন্স হচ্ছে পাস্ট টেন্স। এই যে গ্রিউ, এই যে বিকেম, বিকামের পাস্ট টেন্স, গ্রো এর পাস্ট টেন্স গ্রিউ। এরপরে আমরা সাবজেক্ট চিনলাম, এরপরে সামনে যেটা আছে এইটুকুকে বলে কি, এইটুকুকে বলে, এই যে আন্ডারলাইন করে রাখলাম, এটাকে বলে ফ্রেজ। কি বলছি? ফ্রেজ বলে, মানে শব্দাংশ, শব্দাংশ না, সরি, শব্দগুচ্ছ, ঠিক আছে। সো এবার আসি আমরা, এই যে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। আচ্ছা, আমরা 18 দশকের যে বিষয়টা, এটা 18 সালের প্রথমার্ধের গল্প। হাফ হাফ, ফার্স্ট হাফ, প্রথমার্ধ। 18 সালের প্রথমার্ধে একার পাইলাম কোথায়? এই যে ইন আছে, ইনের পরে
একটা কথা মনে রাখবেন, ইনের পরে পৃথিবীতে 2টা সিস্টেমের ওয়ার্ড বসতে পারে। পৃথিবীতে বলছি, আচ্ছা, ইংলিশে ইন প্রিপোজিশনের পরে 2 টাইপের ওয়ার্ড বসতে পারে। একটা হচ্ছে সময় রিলেটেড, সময় হবে, সময় রিলেটেড বা সময় যাই বলেই, সময় রিলেটেড, আর একটা হচ্ছে প্লেস রিলেটেড। একটা হবে সময় আর একটা হবে প্লেস। ইনের পরে সারা জীবন, যদি কোথাও দেখেন গ্যাপ ফিল আছে, ধরেন ইন পাইছেন, এরপরে একটা গ্যাপ আছে, তার মানে বুঝে নেবেন এখানে একটা টাইম বসবে অথবা প্লেস বসবে। কথাটা কি মাথায় থাকবে? সো সবসময় মাথায় রাখবেন, ইন আর টু খুব গুরুত্বপূর্ণ। এই যে ইন আছে, এই যে দেখেন ইনের পরে সময় বসছে, সাল, সাল একটা সময়, শেষ। আবার আর দেখি তো ইন আছে কিনা, আর ইনাস না, ইনিটেশনটা একসাথে, এটা লিঙ্কার, আর কি আছে, এই যে লিঙ্কার, এগুলো কানেক্টর আর কি, কানেক্টর কানেক্টর কানেক্টর। আমরা আরও ভাবো, ইনের পরে সময় আর স্থান ছাড়া কিছুই বসে না। এই যে ইন আছে, এরপরে দেখেন এই যে সিটি, সিটি ইসলাম, এটা প্লেস, প্লেস বসছে, ইনার সিটি ইসলাম। সো এটা হচ্ছে ইনের ব্যবহার। ইন একমাত্র সময় এবং জায়গার পূর্বে বসে। এবার আসেন, সময় হইতে পারে দুপুর, সন্ধ্যা, বিকাল, 2001 সাল, শনিবার, রবিবার, লাস্ট লাস্ট দশক, সেঞ্চুরি, যাই বলেন, হ্যাঁ, শতাব্দী, যাই বলেন না কেন, সময় যে কোনো টাইপের সময় হতে পারে, গ্রীষ্মকাল, শরৎকাল, যে কোনো কিছু হতে পারে। এরপরে এই সময় যদি দেখেন না থাকে, তাহলে থাকবে একটা প্লেস, প্লেসের নাম থাকতে পারে। সো এই প্লেসটা দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। এই যে ইনের পরে সময়, টাইমের কথা আছে। সো এই ইনের পরে যাই থাকুক না কেন, এটা দেখা, সময় যদি প্লেস থাকে, এই প্লেসটা দেখা যেতে পারে, নাও দেখা যেতে পারে। এই প্লেসটা, এই যে দেখেন ইনের পরে তারিখ, এই প্লেসটাকে ছোঁয়া যেতে পারে, আবার নাও ছোঁয়া যেতে পারে, জাস্ট অনুভব করা যেতে পারে হয়তো বা। এই যে ইন আছে না, এই দেখেন ইন আছে, এই যে ইনের পরে দেখেন একটা ক্যাপিটাল বসছে, তার মানে কি, ইন দ্য ক্যাপিটাল, দ্য ক্যাপিটাল একটা প্লেস, ক্যাপিটাল রাজধানী, ক্যাপিটাল একটা প্লেস। সো আমি বলছি ইনের পরে সময় আর প্লেস ছাড়া কিছুই বসবে না। তাহলে আজকের পর থেকে গ্যাপ ফিলে কখনো যেন আর মিস না হয়। আপনি খুঁজবেন শুধু প্লেস অথবা সময়, যেটা খাপ খায়, ঠিক আছে? প্যাসেজ পরে বুঝবেন বাকিটা। এখন দেখেন, এটা এটা সারা জীবন সত্য, মজার একটা প্রিপোজিশনের মধ্যে আমার কাছে ভিআইপি প্রিপোজিশন ইনার টু, সেই সেই লেভেলের, খুব ভালো লাগে আমার, ঠিক আছে? ইনার টু নিয়ে অনেক কথা বলবো, একটু ওয়েট করেন। সো এবার আসি আমরা, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, প্রিপোজিশনের পরে আর্টিকেল আছে সাধারণত। সো ওকে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটার অর্থ হচ্ছে 1800 সালের আর কি, এই যে প্রথমার্ধে, ঠিক আছে? ওকে, লন্ডনস পপুলেশন, লন্ডন, এই যে এপোস্ট্রফি আছে না উপরে, এপোস্ট্রফি, এই এপোস্ট্রফির অর্থ দিবেন র, র। তাহলে লন্ডন, র না দিয়ে এর দিতে পারেন, র বা এর। তাহলে লন্ডন এর, লন্ডনের, লন্ডনের জনসংখ্যা বেড়েছিল, পাস্ট টেন্স বি2, বেড়েছিল, কোন হারে বাড়ছিল? এই হারে, এই যে এটের পরে একটা রেটের কথা বলে দিছে, এটের পরে বলছে ওই হারে বাড়ছিল, অ্যাস্টনিশিং হারে বাড়ছিল, মানে খুব মারাত্মকভাবে বাড়ছিল আর কি, আশ্চর্যজনক হারে বাড়ছিল, এরকম কিছু একটা বোঝাইছে। হ্যাঁ, এরপরে এন্ড দিয়ে বলছে আরও, এন্ড, এবং এই যে সেন্ট্রাল এরিয়াটা আছে না, দ্য সেন্ট্রাল এরিয়া বিকেম, কি হয়েছিল? এই যে সাবজেক্ট যেটা থাকবে, এটাই তো কাজ করবে অ্যাক্টিভ সেন্টেন্স। এই সেন্ট্রাল এরিয়াটা হয়েছিল ইনক্রিজিংলি কনগেস্টেড, মানে এটা বীরপূর্ণ হয়ে উঠেছিল, ঠিক আছে? বীরপূর্ণ মানে বেশি জাম লাগিয়েছে, মানুষ একেবারে মানে ইয়ে হয়েছিল আর না, যে কোনো কিছুতে মানুষ হোক আর গরু গাড়ি ঘোড়া যাই হোক, ওইগুলাতে একেবারে ভিড় লাগিয়ে থাকতো, এটা বুঝাইছে। তো সেন্ট্রাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এরিয়া হচ্ছে ভার্ব, সরি নাউন, এরিয়া হচ্ছে নাউন। কেন? পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো সময় এরকমটা ফেস করবে না যে আর্টিকেল আসছে এরপরে একটা নাউন আসে নাই, এটা কখনোই ঘটবে না। যদি ঘটে তাহলে মনে করবেন টাইপিং মিস্টেক অথবা স্যারের মিস্টেক, যিনি রাইটার ছিলেন। সো ওকে, সো এই যে দা আছে প্রিপোজিশন, তারপরে একটা নাউন আসবেই, তার মানে আজকে থেকে শিখে রাখেন, দা আর্টিকেলের পরে গ্যাপ ফিল আসলে সেটা নাউনই হয়, ঠিক আছে? যদি একাধিক ওয়ার্ড হয় সেটা সেই সাথে অ্যাডজেক্টিভও সাথে থাকতে পারে, কারণ নাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে, পৃথিবীর যে কোনো টাইপের ওয়ার্ড থাকুক না কেন, এটা অ্যাডজেক্টিভ হওয়ার চান্স
99.99%। কারণ হচ্ছে এটা একেবারে নাউনের মতো দেখা গেল, এটাকে এডজেটিভই ধরতে হবে, নাউন এডজেটিভ হবে তখন, ঠিক আছে। যেমন রেলওয়েকে আমরা জানি কি নাউন। এখন দেখেন এখানে নেটওয়ার্ক আছে, যেহেতু এই নেটওয়ার্কের আগে রেলওয়ে থাকার কারণে নেটওয়ার্কটা নাউন, শেষেরটা নাউন, আর আগে যেটা আছে এটা অ্যাডজেক্টিভ, মানে রেলওয়ে নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কেমন নেটওয়ার্ক? রেলওয়ে নেটওয়ার্ক। এরিয়াটা কেমন এরিয়া? সেন্ট্রাল এরিয়া। কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন, এটা কেমন, ঠিক আছে। তাইলে আমরা অর্থ পাইলাম, এটা গ্রিউ করছিল খুব বেশি হারে, স্টোনেশিং হারে, এবং এই এরিয়াটা হয়েছিল কনজেস্টেড, মানে ভিড় পূর্ণ হয়ে গেছিলো, ভিড় লাগিয়ে থাকতো, বেশি বেশি মানুষ গ্যাদারিং করতো আর কি কোনো কিছুতে। ওকে, এরপরে আরও যুক্ত করছে, এটা কানেক্টর বলে না, আমরা এটাকে কানেক্টর হিসেবে পড়ি, যে একাধিক একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট করতে চাইলে আমরা এডিশন দিয়ে স্টার্ট করি। তাহলে ইন এডিশনটা হচ্ছে আমার একটা কানেক্টর। আমরা কিন্তু আজকে বারবো শিখতেছি, ওকে। সো এমনিতেই হলুদ করছি আমি, দেখতে সুবিধা হয় যাতে। সো এটা এমন কিছু না যে আলাদা কিছু নয়। সো জাস্ট মাথায় রাখেন যে এই ইন এডিশনটা হচ্ছে কানেক্টর। সো আরেকটা দ্য এক্সপেনশন মানে বাড়া, এক্সপেনশন অফ আছে না প্রিপোজিশন, আমি বলছিলাম একটা স্টেপ থেকে নিয়ে আরেকটা স্টেপ পর্যন্ত পড়বেন। এই স্টেপটা আমি পড়লাম, ইন এডিশন পড়ার পরে এই যে আর্টিকেল থেকে নিয়ে আমি প্রিপোজিশনের আগ পর্যন্ত পড়ার কথা পরামর্শ দিই, কিন্তু অফ প্রিপোজিশন থাকলে এটা সহ পড়ে ফেলবেন, একেবারে ভার্বের আগ পর্যন্ত আমি পড়ে নিলাম। ভার্বটা হচ্ছে এটা, আমি প্রথমে একটা সেন্টেন্সের আমি যদি অর্থ দিতে চাই সুন্দর করে, তাহলে প্রথমেই সেন্টেন্সের ভার্বটা খুঁজে নিতে হবে। তাহলে রেজাল্টেড ইন হচ্ছে এখানে ভার্ব, আর সাবজেক্টটা হচ্ছে দ্য এক্সপেনশন অফ ওভার গ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্ক। আন্ডারগ্রাউন্ড হচ্ছে মাটির নিচে, আর ওভারগ্রাউন্ড মাটির উপরে, ঠিক আছে। তাহলে এই যে মেইন সাবজেক্ট হচ্ছে এই নেটওয়ার্ক, রেলওয়ে নেটওয়ার্কটা, তাই তো। এই যে রেলওয়ে নেটওয়ার্কটা আছে, রেলওয়ে নেটওয়ার্কের ওভারগ্রাউন্ড মাটির উপরের যে রেলওয়ে নেটওয়ার্ক আছে তার অফ মানে এয়ার, তাইলে অফের সুন্দর ব্যবহার আছে, হ্যাঁ, অফের অর্থ কিন্তু এয়ার। তাইলে এই যে মাটির উপরের আমি বলছি ওভারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্ক এর এক্সপেনশন মানে বৃদ্ধি, হ্যাঁ, এটার বৃদ্ধি ফলে এই যে ফলাফল, এটার রেজাল্টেড ইন মানে ফলে, এটার ফলে কি হয়, এটার ফলে মোর অ্যান্ড মোর, আপনি যদি এই রেজাল্টেড ইন দেখেন তাহলে এটাকে জিজ্ঞেস করবেন এটার ফলে কি হয়, তাহলে উত্তর পাবেন মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স হয়। কি হয়? মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স অ্যারাইভিং করছিল, মানে ওইটার ফলে এই যে এক্সপেনশন মানে বৃদ্ধি করা, মানে ওই যে রেলওয়ে নেটওয়ার্কটাকে ওভারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্কের বৃদ্ধির ফলে বেশি বেশি প্যাসেঞ্জার্স অ্যারাইভিং করছিল, মানে বেশি বেশি প্যাসেঞ্জার আসছিল। কোথায় কোথায় আসছিল? এই যে এই জায়গায়, ইন দ্য ক্যাপিটাল। আগে বলছিলাম না ইন মানে ইনের পরে প্লেস বসবে, তাই ইনের পরে একটা প্লেস আছে, আপনি ইন দেখলে ওইটাকে প্রশ্ন করেন কোথায় বা কখন। তাহলে আমি এখানে কোথায় প্রশ্ন করলাম, তাহলে ক্যাপিটালে। কথা বুঝতে পারছেন? তাইলে অর্থটা বুঝতে পারছেন কত সুন্দর। আমি কি করলাম, এই স্টেপ থেকে ধরে একেবারে এইটুকু পর্যন্ত ওফে এই সাথে আপনি পারেন নিচে করলে, আবার এখানে আলাদা করে পড়বেন যে এইটা এর এক্সপেনশন, এর রেজাল্ট করছিল এরকমটা, হ্যাঁ, কোথায়? এই জায়গায়। তাইলে দেখেন কত সুন্দর অর্থ দাঁড়াইলো। এরপরে আসেন হাউএভার দিয়ে। হাউএভার যখন থাকবে একটা সেন্টেন্সের কিছু কথাবার্তার পরে যদি হঠাৎ করে হাউএভার বা বাট আসে, তাহলে মনে করবেন বিপরীত আইডিয়া কানেক্ট করতেছে। আর এটাও একটা কানেক্টর, লিঙ্কার্স যেই বলেন। সো এটা একটা কানেক্টর, বিপরীত কানেক্টর। সো আগে যে আইডিয়াটা ছিল পজিটিভ থাকলে এখানে নেগেটিভটা আসবে, আর ওখানে নেগেটিভ থাকলে এখানে একটা পজিটিভটা আসবে। এই হচ্ছে বিষয়, একটা বিপরীত কথাবার্তা আসবে। এতক্ষণ কিন্তু নেগেটিভ কথাবার্তা বলছি, এই যে দেখেন না, কনগেস্টেড, ঝাম লাগছিল, এই যে বেশি হারে বাড়ছিল জনসংখ্যা, এটা ভালো জিনিস নেই। সেন্ট্রাল এরিয়া কী হয়েছিল, এই যে এক্সপেনশনটা, এটার ফলে আবার বেশি বেশি প্যাসেঞ্জার আসছে, এটা ভালো জিনিস না। সো এখন আমরা নেগেটিভ কথা পড়ছি এতক্ষণ, এখন আমরা পজিটিভ কথাও পড়তে পারি, দেখি তো পড়বো তো অবশ্যই। সো এটা যেহেতু ভালো না, সেই জন্য যাই হোক, ওকে, এটা 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 একটু ইয়ে কথা, উল্টা কথাই। ইন 1846 এ, মানে অত সালে, এই যে ইনের পরে সাল আসছে সময়। এখন আমার কথা হচ্ছে বার্বটা এভাবে চিহ্নিত করবেন আগে, যদি বুঝতে চান সহজে, তাহলে বার্বটাকে আগে চিহ্নিত করবেন। মূল বার্বটা হচ্ছে, এখানে কিন্তু দুইটা বার্ব আছে। কেন দুইটা বার্ব আসলো? এই যে দেখেন দ্যাটের খেলা, দ্যাটটা কিন্তু মজার জিনিস, এটাকে মাথায় রাখবেন। দ্যাটটা হচ্ছে মজার জিনিস। দ্যাট যদি দেখে,
কোথাও যদি দেখতে পান দ্যাট আছে, হ্যাঁ দ্যাট আছে, তাহলে মনে করবেন আগের কথাগুলো এত বেশি প্রায়োরিটি নাই, পরের যে কথাগুলো আছে এটার বেশি প্রায়োরিটি থাকবে, এটা মাথায় রাখবেন। সো আগে যাই বলুক না কেন আমি বলছি, ধরেন আমি বলতে চাই যে আমি তোমাকে বলতে চাই যে, বলে কিন্তু কি হইল, এইটুকু কিন্তু আসলে সাবজেক্ট বারবার আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট কথা না। পরে কি বলবো, দ্যাটের পরে, যের পরে, সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, তাই না? আমি বলতে চাই, আমি আপনাকে বলতে চাই যে আমি আগামীকাল কলেজে যাব না। সো ওই আগামীকাল কলেজে যাব না, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেন্টেন্সের কাছে মানে সেন্টেন্সটা পড়েও বা বলেও বোঝা যাচ্ছে যে শেষের এই ডেটের পরের অংশটা আমার কাছে ইম্পর্টেন্ট বা আপনার কাছে ইম্পর্টেন্ট হবে। সো এই কথাটা হচ্ছে এটা, যে দেখেন এই হচ্ছে সাবজেক্ট, এ রয়্যাল কমিশন, একটা রয়্যাল কমিশন ডিসাইড করছিল, হ্যাঁ ফার্স্ট টেন্স ডিসাইডেড, মানে সিদ্ধান্ত নিয়েছিল যে, এখন কি সিদ্ধান্ত নিয়েছিল আমরা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাচ্ছি। সো এইটুকু, এরা সিদ্ধান্ত নিয়েছিল যে রেলওয়েজ শুড নট বি অ্যালাউড প্যাসিভ ভয়েস, বি ভার্বের পরে, এই যে বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাইলে এটাকে বলে প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে ওইটার সাথে কয়েকারকে যুক্ত করতে হয়। তাহলে রেলওয়েগুলোকে এলাও করা হয়নি, উচিত হয়নি, হবে না টু এন্টার দ্য সিটি। তারা সিদ্ধান্ত নিল যে এগুলোকে এলাও করা উচিত নয়, কোথায়, সিটিতে প্রবেশ করানো উচিত নয়। রেলওয়ে সিস্টেমটাকে তারা আসলে ঢুকাইতে চাইছে না সিটির মধ্যে, এরা সিদ্ধান্ত নিছে রয়্যাল কমিশনে, একটা রয়্যাল কমিশনে সিদ্ধান্ত নিছে। এটা হইতে পারে যে কোনো একটা অর্গানাইজেশন, সংস্থা, প্রতিষ্ঠান, যে কোনো কিছু। তো এরা সিদ্ধান্ত নিয়ে এই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিছে যে রেলওয়েকে এখানে এলাও করা উচিত নয়, এলাও করা উচিত নয়। তো প্যাসিভ ভয়েসের জন্য কয়েকারকে যুক্ত করছি, আমার প্যাসিভের ভিডিওটা দেখে আসবেন। টু এন্টার দ্য সিটি, সিটিতে প্রবেশ করতে দেয়া উচিত নয়। এই সিটিটার সম্পর্কে অতিরিক্ত তথ্য এখন দিতেছে কমা দিয়ে। যদি কমা দিয়ে সাবজেক্টের সাথে কমা দিয়ে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাকে বলে সাবজেক্টিভ পজিটিভ। অবজেক্টের সাথে কমা দিয়ে অতিরিক্ত কোনো তথ্য যদি দুইটা কমার মধ্যে রাখে সেক্ষেত্রেও এটা অবজেক্ট পজিটিভ হয়, এ পজিটিভ হয়। সো এখানে সিটিটা কেমন সিটি, কোন সিটি, এটার সম্পর্কে হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাই রাইটার কী করছে ওই জায়গায় অতিরিক্ত তথ্যটা দিয়ে দিছে। সিটিটা কেমন সিটি, এই সিটিটা হচ্ছে ক্যাপিটাল হিস্টোরিক সিটি, ক্যাপিটাল হিস্টোরিক বিজনেস সেন্টার এটা, ঠিক আছে? তাহলে এই যে ক্যাপিটাল হিস্টোরিক মানে ঐতিহাসিক, রাজধানীর ঐতিহাসিক এবং বিজনেস সেন্টার, বিজনেসের এই যে ব্যবসার কেন্দ্রবিন্দু আর কি, এই সিটিটা, সিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আপনি চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারতেন যদি এটা ম্যাচিং টাইপ কোয়েশনের জন্য আমরা সলভ করতাম। সো এগুলো অতিরিক্ত তথ্য। এবার আসেন আপনার সময় ব্যয় করার জন্য এগুলো করে। দ্য রেজাল্ট ওয়াজ, আপনি যদি আর্টিকেলটা ভার্বটা খুঁজে পান তাহলে আপনি ঠিক আছেন। সো আপনি প্রথমে ভার্বটা খুঁজে নেবেন। সো আমরা এখান থেকে ভার্বটা খুঁজে নিলাম, এটা হলো ওয়াজ। ওয়াজ হচ্ছে ভার্ব, আর ডেটটা কেন একটু কালার করলাম জানেন? ডেটটা কালার করলাম এই কারণে, একটু আগে বলছি না যে ডেট থাকলে সামনের কথা আর প্রায়োরিটি নাই। রেজাল্টটা ছিল যে, কি রেজাল্ট ছিল, এখন ডেট আসছে বিদায়, পরবর্তীতে অবশ্যই ভার্ব আসবে, ঠিক আছে? তো পরবর্তীতে অবশ্যই ভার্ব আসবে। এই ফর্মটা হচ্ছে আমার এখানে ভার্ব, ওকে, ফর্মটা হচ্ছে ভার্ব। তাইলে এই আগের কথায় প্রায়োরিটি নেই। রেজাল্টটা ছিল যে, কি ছিল এরকম, এখন বলবে ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন। দেখেন আমি কিন্তু খুব বেশি বাংলা করতেছি না, বাট আমি ফিল করাইতেছি জিনিসটা কিভাবে হয়, সাবজেক্ট এবং ভার্ব ধরে কীভাবে আগাইতে হয়। ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনস, এটাকে কিন্তু বাংলা করার প্রয়োজন নেই, আমরা বুঝতে পারতেছি মাটির উপরে যে রেলওয়ে স্টেশনগুলো আছে এগুলোকে ফর্ম করা হয়েছে কেমন, মানে বানানো হয়েছে, কোন আকৃতির বানানো হয়েছে, ফর্ম মানে রূপ দেয়া আর কি, রূপ দেওয়া হয়েছে একটা রিংয়ের মতো, হ্যাঁ একটা রিং অ্যারাউন্ড দ্য, কোথায়, রিংয়ের মতো বানানো হয়েছে অ্যারাউন্ড দ্য সিটির মধ্যে। তাহলে আমি কিন্তু প্রিপোজিশন থেকে ধরে এই পর্যন্ত পড়ছি, অবজেক্টকে আলাদা পড়ছি, ভার্বের আগ পর্যন্ত আলাদা পড়ছি, এরপর ডেটের আগ পর্যন্ত আলাদা পড়ছি। এভাবে স্টেপ বাই স্টেপ পড়লে আপনার বুঝতে সুবিধা হবে, যে কোনো প্যাসেজের অর্থ দিতে পারবেন। এবার আসেন এইটুকু পড়ি। এখানে আমরা আগে ভার্বটা খুঁজে বের করে নেই, কনজিস্টেড অফ, এটা হচ্ছে আমার ভার্ব, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে, আর কোনো ভার্ব নাই, এই যে ভার্ব আছে, আসল ভার্ব তো এটা, এই যে এমিসার ওয়াজার হ্যাভেজার শেল শুড উইল ক্যান কুড মে মাইট মাস্ট ডিড ওর ডেয়ার, এগুলোকে মাথায় রাখবেন, এগুলো অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ওয়ার দেখে আমি বুঝে বলছি এটা আমার টুটস্থ আছে, সেই জন্য আমি
বুঝে ফেলছি যে এটা আমার ভার্ব হবে। সো আগে আমরা ভার্বগুলোকে খুঁজে বের করবো, কারণ এটা এন্ডের পরে আলাদা জিনিস, এন দিয়ে সেন্টেন্সটা আলাদা হয়েছে। ওকে ফাইন। এবার দেখেন যে এই যে এরিয়াটা, এটাকে খুব বাজেভাবে, পুরলি মানে বাজেভাবে, গরিবভাবে না বাজেভাবে নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, ও এরিয়ার মধ্যে কনজেস্টেড দিয়ে বুঝেছি ওই এরিয়াটা আর কি, এরিয়ার মধ্যে যেটা ইয়ে করা হয়েছে, রিংয়ের মতো যেটা করা হয়েছিল ওইটা আর কি বাজেভাবে নির্মাণ করা হয়েছে। তো বাজেভাবে নির্মাণ করা হয়েছে, ওভার ক্রাউডেড স্লাম। এখানে কিন্তু ওই অতিরিক্ত তথ্য দিতেছে, এই যে বাজেভাবে নির্মাণ হলো কেমন বাজে, এটা খুব বেশি বস্তি বস্তি, এই যে স্লামস অত বস্তি, ওভার ক্রাউডেড একেবারে জনমানুষে ভরপুর, মানে বেশি বেশি ঝাঁঝামেলাপূর্ণ, বেশি মানুষে ভরপুর বস্তি, ভিড়পূর্ণ বস্তি আর কি। এবং স্ট্রিট মানে রাস্তা, এই যে বীরপূর্ণ বস্তি এবং রাস্তা, ওটা ছিল ফুল অফ হর্স ড্রন ট্রাফিক, এটা একেবারে ট্রাফিক ছিল। হ্যাঁ, মানে কি ভরপুর ছিল, এটা একেবারে ভরপুর ছিল। ওয়ার ফুল অফ মানে ভরপুর, ভরপুর কিসে ভরপুর ছিল, এইগুলাতে হর্স ড্রন ট্রাফিকে ভরপুর ছিল। তাইলে এই যে ওয়ার কেন বলছে, ওয়ার প্লুরাল কেন বলছে, এখানে সাবজেক্ট কিন্তু দুইটা আসছে, ওভার ক্রাউডেড স্লামস অ্যান্ড স্ট্রিটস, দুইটা কথা বলছে। এই দুইটা জিনিস, হ্যাঁ, এই দুইটা জিনিস একেবারে ফুল অফ হর্সডন ট্রাফিক, এটা ঘোড়ায় টানা গাড়িতে ভরপুর ছিল। হ্যাঁ, ট্রাফিক মানে বুঝেন তো, ওই যে ওইখানে যা যা চলাচল করে সবগুলোই ট্রাফিক। ধরেন রাস্তা দিয়ে চলাচল করতেছে, যেখানে জাম লাগে, হ্যাঁ, গাড়ি ঘোড়া মানুষ সব কিছু রিক্সা টিক্সা সব একসাথে গিয়া একেবারে গেদার করে বেশি জড়ো হয়ে যায়, এরপরে একটা বের হইতে পারে না গাড়িগুলো, যার কারণে জাম লেগে যায়। তবে ট্রাফিক মানে জাম না, জাম আলাদা শব্দ, ট্রাফিক জাম বলি আমরা। ট্রাফিক হচ্ছে ওই যে ওইখানে যারা যারা চলাচল করতেছে, মানুষ গরু ছাগল গাড়ি রিক্সা যা আছে সব কিছু ট্রাফিক, কথা বুঝতে পারছেন? সো অনেকে ট্রাফিকের সাথে জাম রে গুলাই ফেলে। ওকে, এবার আসেন, নয়তো তো ট্রাফিক জাম হইতো না, কথাটা শুধু ট্রাফিক হইতো, ঠিক আছে না? এবার আসেন ক্রসিং, ক্রসিং দ্য সিটি বিকেম নাইটমেয়ার। এই যে এত জাম লাগাইল, এইগুলো ক্রসিং করা, ক্রসিং এটা ক্রস থেকে ক্রসিং হয়েছে, জিরান করা হয়েছে। ক্রসিং দ্য সিটি ক্রস করা হয়ে উঠেছিল একটা স্বপ্নের মতো, মানে খুবই কঠিন হয়ে উঠছিল আর কি, নাইটমেয়ার হয়ে উঠছিল, মানে এটা ইম্পসিবল প্রায় টাইপের হয়ে গেছিলো এরকম, মানে সিটিতে পাস হওয়া। ইট কুড টেক, এটা নিয়েছিল, কুড টেক হচ্ছে আমরা বার্ব, কুড টেক এখানে বার্ব, সো এখানে বিকেম বার্ব, ঠিক আছে, এখানে বিকেম বার্ব, আমাকে বার্ব চিনতে হবে না, বার্ব চিনতে হবে, বার্ব না চিনলে কিন্তু আমি অর্থ দিতে পারবো না। সো এখন দেখি এই ক্রসিং দ্য সিটি হচ্ছে আমার সাবজেক্ট, বিকেম হচ্ছে বার্ব, এটা হয়ে উঠছিল, সিটি ক্রসিং করাটা হয়ে গেছিলো একটা নাইটমেয়ারের মতো, নাইটমেয়ার। ইট কুড টেক, ওই যে ওইটা, হ্যাঁ, এটা সময় নিত, এন আওয়ার অ্যান্ড এ হাফ, মানে 1.5 ঘন্টা সময় নিত, হ্যাঁ, টু ট্রাভেল করতে। এই যে টু এর ব্যবহারটা এখন একটু মজা করে শিখেন, টু এর ব্যবহারটা একটু ভালো করে শিখেন। এই ট্রুটার অর্থ হচ্ছে, এই ট্রুটার অর্থ হচ্ছে জন্য, জন্য বা উদ্দেশ্যে বা তয়েকার্তে, ট্রাভেল করতে, তয়েকার্তে হলে ট্রাভেল করতে। এবার জন্য বলেন ট্রাভেল করার জন্য, একই কথা। এবার উদ্দেশ্যে বলেন ট্রাভেল করার উদ্দেশ্যে, সেম কথা, কোনো সমস্যা নাই। তাইলে ট্রাভেল করতে বা ট্রাভেল করার জন্য 1.5 ঘন্টা সময় এটা নিতে পারতো বা নিত। কতটুকু জায়গা এটা বলেছি, 8 কিলোমিটার। আর ট্রাভেল 8 কিলোমিটার বাই হর্স ড্রোন ক্যারিজ অর বাস অথবা ঘোড়ায় চালিত গাড়ি যেগুলো আছে, ক্যারিজ যেগুলো আছে, ওইগুলার দ্বারা গেলে 8 কিলোমিটার যাইতেই সময় নিত 1.5 ঘন্টা। সো এভাবে দেখেন অর্থগুলোকে স্টেপ বাই স্টেপ পড়েন। প্রথমে ইট সাবজেক্ট, ইট টু, কুড টেক পর্যন্ত পড়লাম, কতটুকু নিত সময়, এতটুকু, টু ট্রাভেল করতে 8 কিলোমিটার, বাই হর্স ড্রোন ক্যারিজ দ্বারা ওর বাস দ্বারা, একসাথে পড়লাম। এভাবে ফ্রেজ বাই ফ্রেজ আলাদা করে পড়বেন, তাহলে অর্থটা দিতে পারবেন। ধরেন আপনি পড়লেন ট্রাভেল 8 কিলোমিটার বাই, হ্যাঁ, ট্রাভেল 8 কিলোমিটার বাই, এরপরে হর্স ড্রোন ক্যারিজ, এভাবে পড়লেন। সো দেখেন খুব একটা ফিল পাবেন না। ধরেন আপনি এই সেন্টেন্সটা পড়তেছেন ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th। সো এইভাবে আপনি
18th সেঞ্চুরি না। সো এইভাবে আপনি কিন্তু ফিল পাবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার দেখেন আমরা যদি আবারও সাবজেক্টটাকে খুঁজি, এই বার্বটাকে খুঁজি, বার্বটা হচ্ছে এটা ওয়ার প্রপোজড হচ্ছে বার্ব, পুরোটা বার্ব, হ্যাঁ। ওয়ারের সাথে বি বার্বের, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বার্ব, এগুলোর পরে বার্বের পাস্ট পার্টিসিপল থাকলে আমরা বলছিলাম প্যাসিভ, সেক্ষেত্রে সাবজেক্টের সাথে আমরা কয়েকারকে যুক্ত করে দিই যদি বুঝতে না পারি, তাহলে এটা কাজ করে না, বরং এটার উপরে কাজ করা হয়। নিউমেরাস প্রকল্প আসছিল, মানে অনেক প্রকল্প ছিল, মানে নিউমেরাস প্রকল্প ছিল, যেগুলো কী করা হয়েছে, দুঃখিত, অনেক পরিকল্পনা ছিল যেগুলোকে প্রপোজ করা হয়েছিল। ওই যে পরিকল্পনা যেগুলো ছিল, স্কিমস যেগুলো ছিল, ওই স্কিমসগুলোকে যদি ওটাও না দিতে পারেন সমস্যা নাই, অনেক স্কিমসগুলোকে অনেক স্কিমস কী করা হয়েছিল, প্রপোজ করা হয়েছিল, ওয়ার প্রপোজ করা হয়েছিল টু সলভ করার জন্য, ওই যে তো এখানে যুক্ত করব, সলভ বা জন্য লাগাবো, সলভ করার জন্য বা সলভ করতে অনেক স্কিমস প্রপোজ করা হয়েছিল, কি কি সলভ করতে, এই প্রবলেম সলভ করতে প্রপোজ করা হয়েছিল। এখন কি দিয়ে কেন প্রশ্ন করলাম, কারণ ভার্ব যদি আসে, ভার্বের পরে যে যদি সরাসরি দেখেন কোন নাউন টাউন আসতেছে, এই যে দিস প্রবলেমস, এগুলো নাউন, এটা নাউন, সো ওই প্রবলেমগুলো, সমস্যাগুলো এরকম যদি হুট করে মানে ভার্বের পরে যাই আসুক না কেন, সাধারণত এটা অবজেক্টের মতো কাজ করবে যদি প্রিপোজিশন আর না থাকে। তাহলে যেহেতু প্রিপোজিশন নাই, তাহলে এই দিস প্রবলেমটা হচ্ছে আমার অবজেক্টের মতো কাজ করতেছে এখানে, সো অবজেক্ট এটা। তো সলভ করতে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ওই প্রবলেমগুলো সলভ করতে। তাইলে অনেক স্কিমস প্রপোজ করা হয়েছিল প্রবলেমগুলো সমাধান করতে, ওই যে উপরে যে প্রবলেমগুলোর কথা বললাম ওইগুলো সমাধান করার জন্য প্রপোজ করা হয়েছিল, কিছু স্কিম প্রপোজ করা হয়েছিল, পরিকল্পনা প্রপোজ করা হয়েছিল আর কি, বা এটাকে যাই বলেন, প্রজেক্টই বলেন, সমস্যা কি। কিন্তু কিছু সংখ্যক সাকসিড হয়েছিল, মানে কিছু আসিল, মানে কিছু পরিমাণে বা কয়েকটি সফল হয়েছিল। অনেকগুলোই প্রপোজ করা হয়েছিল সমাধান করার জন্য, কিন্তু কিছু সংখ্যক সাকসেস হয়েছিল। এই হলো সেন্টেন্সের অর্থ। আমি অর্থ ভেঙে ভেঙে বুঝাইছি, আশা করি আপনাদের অর্থটা বুঝতে আর খুব একটা প্রবলেম হবে না। একটা প্যাসেজ পড়লে ভালো করে যদি ওইটাকে নিয়ে একটু মাথা ঘামান, একটু সময় দেন, তাহলে দেখবেন এটার অর্থ একেবারে পাই টু পাই আপনি অর্থ বুঝতে পারবেন, ঠিক আছে। তখন একটা প্যাসেজে যদি আপনি সময় দেন, এতে 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগান, পরবর্তী পেসেজে দেখবেন সময়টা বাঁচতেছে। এবং পরীক্ষার সময় তো আর আপনি এই কাজ করবেন না, পরীক্ষার সময় চোখ বোলাবেন, অর্থ বুঝতে পারবেন। এমন একটা সিচুয়েশনে আপনার নিজেকে নিয়ে যেতে হবে, এমন একটা অবস্থানে আপনাকে নিয়ে যেতে হবে যাতে আপনি দেখলেই বুঝতে পারেন কোনটা কি, দেখেই বুঝতে পারেন। ভার্বটাকে প্রায়োরিটি দেন, সাবজেক্টটাকে প্রায়োরিটি দেন, তারপর কথাবার্তা দেখেন, ফ্রেজগুলোকে আলাদা করে পড়েন। এভাবে যদি পড়েন দেখবেন নিশ্চিত আপনি ভালো করবেন, এটা 100% গ্যারান্টি। আমি বলি যে স্কিল নিয়ে কাজ করেন, বারবার বলি, কারণ স্কিল নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার রিডিং পেসেজ সলভ করতে আপনার আগে যতটুকু সময় লাগতো তার সাথে অনেক সময় কম লাগবে, আপনি হুট করে পড়েই বুঝতে পারবেন একটা সময় পরে, এবং আপনি সঠিকভাবে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবেন। আদারওয়াইজ আপনি সারাদিন টেস্ট দেন, কোনো লাভ হবে না। সারাদিন কোনো স্যার আপনাকে সলভ করে দেখ, কোনো লাভ হবে না, কারণ আপনি সলভ শিখছেন, সলভের সিস্টেম হয়তো বা শিখছেন, কিন্তু আসলে পরে বুঝতেছেন না। তাহলে সলভ করবেন কিভাবে? টেকনিক হচ্ছে আগে বোঝা, আগে বুঝতে হবে, তারপর টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আগে অনেকে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে দৌড়াদৌড়ি করেন, যার ফলে আপনার আর কোনো উপকারে আসে না। যে যখন বুঝায় দেয় স্যার, তখন আপনি সব বুঝেন, কিন্তু পরবর্তীতে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন না, কারণ আপনি তো প্রশ্নটা পড়ে বুঝতেছেন না, আপনি তো একটা রিডিং প্যাসেজ পড়ে বুঝতেছেন না, তাহলে আপনি কিভাবে এটা সলভ করবেন? কি চাইছে প্রশ্নের মধ্যে? যদি আপনি একটা ট্রু ফলস নট গিভেন প্রশ্নেই যদি আপনি 0.1%ও কম বুঝেন, তাহলেও আপনি উল্টা উত্তর দিতে পারেন। এমনও হইতে পারে আপনি ট্রুর জায়গায় নট গিভেন দিয়ে দিবেন, তখন আপনার মন মানসিকতা আরও খারাপ হবে, বলবেন কোথায় ট্রু আর কোথায় নট গিভেন, এরকম মনে হবে, তাই না? সো
প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তারপর দেখবেন আপনার একটা মনে একটা তৃপ্তি আসবে। আপনি যদি পড়ে বুঝতে পারেন, আপনি আনসার করলে বুঝে যদি আনসার করেন, মানে একটা আছে যে ধরো একটা লটারি দিয়ে দিলাম, কোন আঙ্গুল সঠিক হইলো, আঙ্গুলে ধরে আমরা এমসিকিউ যেভাবে দাগাইতাম এভাবে ছোটোবেলা এরকম করলেন, এতে আপনি স্যাটিসফাইড হতে পারবেন না, আপনার স্কোর বাড়বে না, আপনি শুধু ওইগুলো করতে পারবেন, আপনার অ্যারাউন্ড 15টা 16টা এরকমই থাকবে সারা জীবন, কিন্তু এটা আর ইমপ্রুভ হবে না। যদি আপনি বুঝে সঠিকভাবে 20টাও করেন আর 20টায় 20টা সঠিক করতে পারেন, 18টা সঠিক করতে পারেন, তাহলে মনে করবেন বাকি 20টায়ও আপনার পসিবিলিটি আছে আরও ভালো করার। ঠিক আছে না? সো আপনি কারেক্ট করার ট্রাই করেন, বুঝে শুনে। আন্দাজে ডিল মেরে তো দিবেনই যখন সময় থাকবে না, সেটা পরীক্ষার হলে ভবিষ্যতে পাওয়া যাবে। কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা পাই টু পাই ওয়ার্ড সহ বুঝে বুঝে। আর যদি কোনো ওয়ার্ডের অর্থ শিখতে চান, সেক্ষেত্রে আমি বলবো আগে ভার্বের অর্থ শিখেন, তারপর অন্যগুলো অর্থ শিখেন। দেখেন তো প্রত্যেকটা বিষয়, আমি আবার বলছি, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে এটা হচ্ছে অ্যাডজেটিভের মতো, পসেসিভ অ্যাডজেটিভের মতো কাজ করতেছে। পসেসিভ অ্যাডজেটিভ এটাকে বলে, যেহেতু অ্যাপোজিটিভ দেওয়া আছে, অফের মতো অর্থ দেয় এটায়। লন্ডন থেকে লন্ডন এর এর, যেমন ফাদার্স করিমস করিমের, লন্ডনের এরকম এরকম। হ্যাঁ, সো ধরেন আপনি ভার্বটাকে আলাদা করবেন, সাবজেক্টটাকে আলাদা করবেন। এরপরে দেখবেন এই যে এটা নাউন, যেহেতু এই জন্য এটা এডজেটিভ। এই যে এটা নাউন, এই জন্য সামনেরটা হচ্ছে সবসময় এডজেটিভ হয়। আর্টিকেল পরে সাধারণত সবসময় 100% নাউন বসে। সো নাউনের পূর্বে যেটা থাকবে ওটা এডজেটিভ হিসেবে বসতে পারবে। এক বা একাধিক এডজেটিভ বসতে পারে যে কোনো জায়গায়, কোনো সমস্যা নাই। সো এবার দেখেন ওভার ক্রাউডেড, এই যে স্লামসটা হচ্ছে বস্তি না, এটা তো আমরা বুঝতেই পারতেছি এটা নাউন, কিন্তু এর আগে যেটা আছে এটা কি, এটা ইডি যুক্ত আছে, দেখে বলবেন না যেটা ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেটিভ। ধরেন আমি বললাম এডুকেটেড পিপল, এডুকেটেড পারসন, এরকম কিছু একটা বললাম। তো এই এডুকেটেড পিপলের পরে এডুকেটেডকে আপনি কী ধরবেন? এডুকেট তো ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, কিন্তু এখানে এডুকেটেডটা কখনোই ভার্ব হবে না, এটা অ্যাডজেটিভ হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসলে অ্যাডজেটিভের মতো কাজ করে। ঠিক আছে, মাথায় রাখবেন। সো কিছু জিনিস বুঝতে হবে। এই যে দিসটা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, সো এখানে ভিন্ন হিসাব, এখানে ভিন্ন হিসাব। আচ্ছা, এবার ধরেন আমরা একটা ইয়ে দেখাই, আরেকটা ইয়ে দেখাই। ধরেন এই অংশটা কি? এটা ফ্রেজ দেয়, এটা হচ্ছে ক্লজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে। আর এই যে দেখেন এই অংশটা কি? এটা হচ্ছে ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট ভার্ব নাই। আবার দেখেন কি বলছিলাম, কোথায় বলছিলাম যে এটা হচ্ছে একটা ক্লজ, আবার ভার্ব দিছে, কমা দিয়ে ভার্ব দিছে, তার মানে এটা কি আরেকটা অংশ যুক্ত হয়েছে, বিপরীত। হ্যাঁ, বিপরীত, ভার্ব দিয়ে বিপরীত কিছু কানেক্ট করে। সো এই যে হুইচ আছে, এটা কমপ্লেক্স করার জন্য এটা প্ল্যান। হ্যাঁ, কমপ্লেক্স এবং কম্পাউন্ড একসাথে করছে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা শিখবো। লং সেন্টেন্স নিয়েও কথাবার্তা হবে একদিন, টেনশন নিয়েন না, একটু সময় দেন। এই যে দেখেন যে ভার্ব কোথায় আছে, এটা হলো ভার্ব, দুইটা একসাথে ভার্ব দিয়ে দিছে। এই যে দুইটা গ্রুপস মার্জ করছে এবং ইস্টাবলিশ করছে, মার্জও করছে আবার ইস্টাবলিশও করছে, দুইটা কাজ করছে ওইটারে। দুইটা গ্রুপ মার্জ করছে এবং ইস্টাবলিশ করছে, আমি বাংলা দিলাম না, ইংলিশ দিতেছি। দুইটা গ্রুপ মার্জ করছে এবং ইস্টাবলিশ করছে মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানিকে। ঠিক আছে, তার মানে স্থাপন করছে বা একীভূত করছে এই জিনিসটারে। কত সালে, কোথায়, মানে এখানে কোথায় অথবা কখন করছে, যেহেতু টাইম আসছে তাইলে আমি কখন দিয়ে প্রশ্ন করলাম, এত সালে করছে, এগুলো এস্টাবলিশ করছে এবং মার্চ করছে। আচ্ছা, এবার দেখেন তো এই স্টাইলে যদি আপনি অর্থগুলো দেন, আবার দেখেন এই জায়গায় দেখেন একটা সেন্টেন্স দেখি, এই জায়গাটা দেখি একটু বড় সেন্টেন্স মনে হইতেছে। এই যে দ্য কোম্পানিজ, এই যে আগের মতো কোম্পানির যুক্ত করলাম, এখানে দিবেন অ্যাপোস্ট্রফি দেখলে। কোম্পানির প্ল্যান ওয়াজ টু কনস্ট্রাক্ট, ওয়াজ টুর ব্যবহার আগে বুঝবেন, ওয়াজ টু ব্যবহারটা বুঝে তারপর প্র্যাকটিস করবেন। M2 R2 এগুলার যদি আপনি স্পোকেন করে থাকেন আপনারা, তাহলে হয়তো বা করেছেন। M2 R2 এর অর্থ হচ্ছে যে কোনো কিছু করতে হয়, যেমন এটা ফার্স্ট টেন্সে হইলে কনস্ট্রাক্ট করতে হয়েছিল,
কোম্পানির প্ল্যান, কোম্পানির যে প্ল্যানটা ছিল ওইটা কনস্ট্রাক্ট করতে হয়েছিল একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়েকে, লাইনকে, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইনকে। এখন দেখেন এখানে আছে ফ্রম, ফ্রম আছে না, ফ্রম থাকলে মজার জিনিস আছে। আমি হুট করে মাঝখানে আসছি, মনে যা চাইছি যেখান থেকে চাইছি এখান থেকে পড়তেছি আর কি। তো আমরা ফ্রম পড়লাম, এখানে টু আসছে, ফ্রম থাকলে টু আসবে। পৃথিবীতে আম, আম, আচ্ছা পৃথিবীতে বাদ দেন, ফ্রম থাকলে সাধারণত 99% টাইম টু আসার সম্ভাবনা থাকে, যদি কোনো নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া বুঝাইতে চায়। যেমন ফ্রম বন্দরবাজার টু আম্বরখানা, ফ্রম 1971 টু 2012। এই যে সময়ের একটা টাইম ফ্রেমের মধ্যে আমি এত থেকে এতর মধ্যে সীমার মধ্যে বুঝাইতেছি, টাইমের মধ্যে। এখানে বুঝাইতেছি বন্দর থেকে আম্বরখানার এরিয়ার মধ্যে। সো ঠিক তেমনি এটাও, এই যে রেলওয়ে লাইনটারে তারা নির্মাণ করাতে হয়েছিল, এইটা নির্মাণ করতে হয়েছিল কোথা থেকে কোথায় পর্যন্ত, ফ্রম দিয়ে বলছে, ফ্রম এই জায়গা, এই স্টেশন থেকে এই স্টেশন থেকে এই এই জায়গা পর্যন্ত, এই স্ট্রিট পর্যন্ত। আসল ওয়ার্ডটা আমি শুধু বলছি, এই সিটি পর্যন্ত। আবার বলি, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়েজ স্টেশন কোন জায়গায়, এই স্টেশনটা পড়ছে এর দিয়ে বলছে প্যাডিংটনের, প্যাডিংটন এর এই স্টেশনটা GWR স্টেশনটা থেকে এজ অফ, এজ অফ মানে কিনারা, সিটির একবারে শেষ প্রান্ত পর্যন্ত, কিনারা পর্যন্ত। কোন সিটি? অ্যাট ওই যে ফারিংটন স্ট্রিট যেটা আছে, ফারিংটন স্ট্রিটে যে সিটিটা পড়ছে ওই সিটির। তাইলে একটা সীমারেখা বলতেছে যে এই রেলওয়ে লাইনটা নির্মাণ করা হয়েছিল এই জায়গা, এই স্টেশন থেকে ধরে, এই জায়গার এই স্টেশন থেকে ধরে এই 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 ঠিকানা পর্যন্ত, এতটুকু পর্যন্ত। সো বিষয়টা হচ্ছে সীমারেখা দেয় ফ্রম এবং টু এ। সো এই এই ফাংশনগুলো যদি একটা সেন্টেন্সের প্যাটার্নগুলো যদি বুঝতে পারেন তাহলে ফিল পাবেন পরে। দেখেন এখন স্ট্রিট বলে এখন একটা হাইফেন আনছে না, এখানে হাইফেন আরও মজার জিনিস, হাইফেন আনছে না, হুট করে যদি এরকম হাইফেন নিয়ে আসে তাহলে মনে করবেন আগের যে ওয়ার্ডটা আছে এগুলোকে বর্ণনা করতেছে, আগের একটা ওয়ার্ডকে বর্ণনা করতে পারে, একটা কয়েকটা শব্দগুচ্ছকে বর্ণনা করতে পারে। তাইলে এই পুরো কথাটাকে এখন বর্ণনা করতেছে এখানে, পুরো কথাটাকে একেবারে ফ্রম টু, ফ্রম এবং টুকে। এই যে এ ডিস্টেন্স অফ অলমোস্ট 5 কিলোমিটার, এই যে এই জায়গা থেকে ধরে এই জায়গা পর্যন্ত যে জায়গাটা, ওইটার ডিস্টেন্সটা, ওইটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। বুঝতে পারছেন? একটা স্পেসিফিক এরিয়া যেটা বলছিল ওইটারে আবার একটু ভেঙে আলাদা করে রাইটার লিখে দিছে, এটা এতটুকু দূরত্বের জায়গা। আপনার মনে যাতে কোনো প্রশ্ন না থাকে, আপনার ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন যাতে না উঠে সেই জন্য রাইটার হাইফেন দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? কত মজার জিনিস, আর আমরা এভাবে ফিল করি না, এভাবে পড়ি না। সো যার কারণে আমাদের ইমপ্রুভমেন্ট আসে না। একটা একটা সেন্টেন্স দেখাই, এই যে আমার চোখের সামনে পড়ছে, যা পড়ছে তাই দেখাইতেছি। পৃথিবীর যে কোনো সেন্টেন্স নিয়ে আসেন, সবটার বর্ণনা আছে, এক্সপ্লেনেশন আছে। আমি গত দিনও কী করছিলাম, একটা ইয়ার প্ল্যান নিছি, পেসেজ 3 বুঝাইছিলাম, পরে ভাবলাম যে আপনাদের প্রথমে একটু পেসেজ 1 দেই, 3 হইলে আপনাদের অনেক সময় ঝামেলা লেগে যেতে পারে। সো দেখেন এই যে সেন্টেন্সটা, আচ্ছা এটা সেন্টেন্সটি ভালো করে বিপদে করছি। আচ্ছা এই যে সেন্টেন্সটা, ঠিক আছে, একটু স্পেস দিয়ে দিই, এই সেন্টেন্সটা একেবারে শেষ পর্যন্ত দেখাই। সো এই সেন্টেন্সটা দেখেন, সাবজেক্ট কোথায়, এটার অর্থ কী, সাবজেক্ট আর বার কোথায়, প্রথমে খুঁজতে হবে বার কোথায়। বার্ব হচ্ছে এই যে এই জায়গায় বার্ব, দেখেন তো চিন্তা করেন কোথায় বার্ব আছে। তাহলে আমরা সারা জীবন শিখে আছি সাবজেক্টের পরে বার্ব বসে, বার্বের পরে অবজেক্ট বসে, কিন্তু দেখেন সাবজেক্টের আগে কোনো সাবজেক্ট নাই, এই বার্বের সামনে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে এই জায়গায়, সাবজেক্ট হচ্ছে এই যে দ্য GWR হচ্ছে আমার সাবজেক্ট, আর ইনভেস্টেড হচ্ছে আমার বার্ব। তাইলে এখন অর্থটা দেওয়া একেবারে সহজ, কারা ইনভেস্ট করে, এরা ইনভেস্ট করে। দ্য GWR ইনভেস্ট করেছিল, ইনভেস্ট করা, আর আমরা কি ইনভেস্টের বাংলার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, আমি তো বুঝতে পারতেছি। এইটা ইনভেস্ট করছিল অত, অলমোস্ট প্রায় এত, কোথায়, স্কিমে। প্লেস আমি আগে বলছিলাম প্লেসের মতো অর্থ দিবে, অর্থ দিবে প্লেসের মতো, এটা স্কিমে, ওই যে প্রকল্প আছে ওই প্রকল্পতে ইনভেস্ট করছিল এরা, এই এই কোম্পানি, এত টাকা, শেষ, অর্থ দিয়ে দিছি, এত এত কথা, অথচ এত লম্বা একটা সেন্টেন্স। কেন আমি এটা বুঝলাম কিভাবে, আমি প্রথমে তো সাবজেক্ট আর ভার্ব খুঁজেছি, তাহলে আমার যেহেতু এর ভিতরে সাবজেক্ট আর ভার্ব নাই, তাহলে এগুলো নিয়ে তো আমার মাথা কেমন কিছু না মাঝখানে, তাইলে এগুলো কি,
এটা হচ্ছে ভাবার বিষয়। মাঝখানে তাহলে এগুলো কি, এটা হচ্ছে ভাবার বিষয়। এই যে সবুজ কালি দিয়েছি ওইটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন EGWR সম্পর্কে। GWR জিনিসটা কি আপনি বুঝবেন না, সেই জন্য অ্যাপোজিটিভ দিয়ে এটা বুঝাইয়া দিছে। এটা হচ্ছে এই জিনিস কি, এটা অ্যাওয়্যার, সচেতন করে। দ্য নিউ লাইন যেটা উড ফাইনালি এনেবল দেম টু রান ট্রেনস ইনটু দ্য হার্ট অফ দ্য সিটি। ওই যে অতিরিক্ত ওই যে GWR সাবজেক্টটা ওইটার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। এটা কি, এরা কি করে, হ্যাঁ, এটার কাজ কি, হ্যাঁ, ওই সমস্ত কথাবার্তা হয়তো বা বলছে। আমি কিন্তু এইটুকু না জানলেও আমি উত্তর দিতে পারছি। এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না। আপনাকে বলল করিম ভাত খায়, আর মাঝখানে লিখছে করিম রহিমের 3 নাম্বার ভাই, 3 নাম্বার সুন্দর একজন ভাই ভাত খায়। এই যে এত কথা মাঝখানে যুক্ত করলাম, করিম রহিমের 3 নাম্বার ভাই ভাত খায়। সো মূলত করিমে ভাত খায়, আসল কথাটা হচ্ছে এটা। মাঝখানে যে 3 নাম্বার ভাই, 7 নাম্বার ভাই, সুন্দর ভাই, এত কথা বার্তা বললাম, এটা তার এক্সট্রা ইনফরমেশন। এটা আমি না জানলেও আমি সঠিক আসল কথাটা বুঝে ফেলতে পারতেছি সাবজেক্ট এবং ভার্ব চিনার মাধ্যমে, ধরার মাধ্যমে। তাই তো, এটা মজার একটা জিনিস। এটাকে মাথায় রাখেন, বিশ্বাস করেন অনেক বেনিফিটেড হবেন। দেখেন, আচ্ছা আর দেখি তো কী আছে আমার সামনে। ধরেন আমার কাছে এই যে একটা সেন্টেন্স আছে, হ্যাঁ, এই সেন্টেন্সটা আছে, ধরেন এই সেন্টেন্সটাকে আমি একটু ইয়ে করবো। এখানে কোথায় সাবজেক্ট এবং ভার্ব কোথায় দেখেন, এখানে সাবজেক্ট এবং ভার্ব কোথায় একটু দেখেন। সাবজেক্ট আর ভার্ব আমি পাইতেছি না রে বাবা, সাবজেক্ট এবং ভার্ব পাইতেছি না। আচ্ছা, মজার বিষয় আছে, হ্যাঁ, খালো করে বিপদে আসছি না, বলছি এটা খালো করার কোনো প্রয়োজন নেই। দেখেন এই অংশে বলেন আমাকে যে এই অংশে সাবজেক্ট এবং ভার্ব, এই লাইনের সাবজেক্ট এবং ভার্ব কোনটা। প্রথমেই যদি এটা চিনতে পারেন তাইলে আপনি সত্যিকার অর্থে একজন ভালো রিডার হয়ে গেছেন ইতিমধ্যে। সো আমি বলবো সাবজেক্ট এবং ভার্ব। কেউ যদি বলেন ওপেন স্যার ভার্ব, তাহলে আপনি ভুল ইয়েতে আসেন। মেন ভার্বটা এটা না, মেন ভার্বটা আসলে এই সাবজেক্ট, এটার অর্থ দেওয়ার জন্য আসল ভার্ব হচ্ছে এটা ওয়াজ। এমিজ আর ওয়াজ আর এগুলোকে প্রায়োরিটি দিবেন, বি ভার্বকে, অক্সিলারি ভার্বকে প্রায়োরিটি দিবেন। যে কোনো ধরনের ভার্ব হোক, মডেল ভার্ব হোক, ডু ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, ঠিক আছে, ওটাকে প্রায়োরিটি দিবেন। তাহলে এটা আমি পাইলাম ভার্ব, তাইলে আমার সাবজেক্ট হচ্ছে এই কমার আগে যা আছে তা। কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন তো, মেট্রোপলিটন ওয়াজ, মেট্রোপলিটন ছিল, কি ছিল, ওয়ার্ল্ড ফার্স্ট, পৃথিবীর প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাইলে এই মেট্রোপলিটন লাইন যেটা, ওইটা ছিল পৃথিবীর প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। আসল কথা শেষ, আসল অর্থ দিয়ে দিছি। এখন মাঝখানে যে এই কমা, এই কমার কথা মাথায় রাখেন। কমাটাকে একটু কালার করে দিই, এই কমাটাকে একটু বড় করে দিই। এই যে বিরাট কমা, এই যে একটা বিরাট কমা, এইটাকে মাথায় রাখেন। এই দুইটা হচ্ছে সেরা একটা জিনিস সেন্টেন্স লম্বা করার জন্য। সেন্টেন্স দীর্ঘ করার জন্য এই কথাটা দুইটা কমার ভিতরে সাবজেক্টকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে দেয়। এই জিনিসটাকে বলে অ্যাপোজিটিভ। সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যদি কোনো রাইটার দিয়ে দেন, এটাকে বলে সাবজেক্ট অ্যাপোজিটিভ। যদি অবজেক্ট সম্পর্কে দেন তাহলে এটাকে বলে অবজেক্ট অ্যাপোজিটিভ। সো অ্যাপোজিটিভ জিনিসটা শিখে নেন। সো এই হলো অতিরিক্ত তথ্য। এটা কি, মেট্রোপলিটন লাইন যেটা ওপেন করা হয়েছিল 10 জানুয়ারিতে অত সালে। শেষ, আসল কথা আমরা বুঝে গেছি। এইভাবে একটা সেন্টেন্সের অর্থ পড়তে হয় এবং দিতে হয়। সো এইভাবে পড়লে আপনার কম্প্রিহেনশন স্কিল বাড়বে এবং প্রত্যেকটা প্রিপোজিশন এবং ফ্রেজের ব্যবহারগুলো, একটু ক্লোজের ব্যবহারগুলো আলাদা আলাদা করে শেখার চেষ্টা করবেন। আমি যা বলছি প্রয়োজনে 2-1 বার ভিডিওটা দেখবেন। যদি আপনি বেনিফিটেড না হন আমাকে বলবেন, ইনশাল্লাহ আরও ভালো ভিডিও আসতেছে। আমার ল্যাপটপে অলরেডি সাউন্ড চলে আসছে, পরে আপনাদের প্রবলেম হবে শুনতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকে বলেন যে আমাকে, স্যার আপনি যখন ক্লাস নেন আপনার ফেসটা দেখা যায় না। সো আসলে আমার সেট আপ এভাবে দেওয়া নাই। আমি সবাইকে বলছি, অলরেডি কমেন্টেও বলছি যে আসলে আমার ফেসটা হচ্ছে এইটা, দেখে নিন। আমি কালো মানুষ, এটাকে ফিল্টার করে সুন্দর করছি। জাস্ট কিডিং। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।